যে মা ঠাকুরকে বিসর্জন দিয়ে আসবে এবার, মনটা তো একটু খারাপ করছে না? ঠাকুর ছিল চলে যাবে। একদম। আর কদিন থেকে খুব মানে আনন্দে ছিলাম, সরস্বতী পুজো হবে, সেগুলো আর হবে না, সেগুলো আর হবে ঠাকুর না। তো চলে যাবে এবার। হ্যাঁ, ঠাকুরকে এবার বিসর্জন দিতে নিয়ে যাব। ঠিক আছে, সামনের বছর আবার হবে। এনেছো? পুরোহিত মশাই বিসর্জন করিয়ে দিলেন মা সরস্বতীর। তারপর সিঁদুর দেওয়া হয়েছিল মা সরস্বতীর শ্রীচরণে। সেই সিঁদুর আমি ছেলে মেয়ের কপালে দিয়ে দিলাম, মেয়ে আমাকে সিঁদুর পরিয়ে দিল। এবার মেয়ে মা সরস্বতীর শ্রীচরণ থেকে একটি সিঁদুর নিল এবং ফুল নিল, নিয়ে নিজেদের বইয়ে রাখবে, এটাই ওর ইচ্ছে। তারপর প্রতিমা নিয়ে আমরা চলে যাচ্ছি বিসর্জন ঘাটে বিসর্জন দেওয়ার জন্য। আমাদের বাড়ি থেকে যেহেতু নদীটা একটু দূরে, তাই আমরা একটা টোটো নিয়েছিলাম। আর প্রতিমাকে তো টোটোতে করে নিয়ে যাচ্ছি, কারণ প্রতিমাকে অতটা রাস্তা কোলে করে নিয়ে যাওয়া সম্ভব নয়, সেই কারণে। আর এখন পাড়ার ভেতর দিয়ে যাচ্ছি। এখানে একটা ছোট সরস্বতী পুজো হয়েছে, গান বাজছে। আর আমরা যাচ্ছি যে নদীর ধারে, সেই নদীর ধারে যাওয়ার সময় আমাদের পাড়ার ভেতরের এই যে ঘোষপাড়া বারোয়ারি, এই বারোয়ারিটা দেখছেন। এখানে দুর্গাপুজো থেকে প্রায় সমস্ত পুজোই হয়, বড় বড় পুজোগুলো, ছোট পুজোগুলো তেমন একটা হয় না। যাই হোক, ওই ঘোষপাড়া বারোয়ারির সামনে দিয়ে এখন চলে এসেছি নদীর ঘাটে। আমি সরস্বতী প্রতিমা বিসর্জন দিচ্ছি জলঙ্গি নদীতে, আমাদের গ্রামের এটাই হচ্ছে প্রধান নদী, জলঙ্গি নদী। এই নদীতেই আমি প্রতিমা ভাসান করব। এখন নদীর ঘাটে চলে এসে নিচের দিকে নেমে যাচ্ছি। এই ঘাটটা সরকার থেকে বাঁধিয়ে দিয়েছে। আগে ঘাটটা এতটা সুন্দর ছিল না, খুব পিছল হতো, কাদা হতো। বিসর্জন দেওয়া থেকে শুরু করে বিভিন্ন পারপাসে যখন নদীতে আসতে হতো বিশেষ অসুবিধা হতো। যাই হোক, এখন এটা বেশ ভালো হয়েছে। আমি বিকেল 3:30 4টের দিকে প্রতিমা বিসর্জন দিচ্ছিলাম। তখন বেশ কিছু মানুষ স্নান করছিল গ্রামের দিকে। এই সময় অনেকেই কাজ থেকে ফিরে স্নান করে, তাই আমাকে একজন পরামর্শ দিচ্ছিল একটু দূরে প্রতিমাটা ভাসান করতে হতো, কিন্তু আমি যাই হোক সামলে নিতে পারিনি। সামনেই হুট করে ঠাকুর মানে প্রতিমা জলের মধ্যে পড়ে যায় আর কি। যাই হোক, প্রতিমা তো ভাসান দিলাম। আর আমাদের নদীর ঘাটটা তো দেখলেন, চারিদিকে ভিউজটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। নৌকো বাঁধা আছে, আর এই নদীতে আমাদের দুর্গাপুজোর সময় প্রতি বছর নৌকো বাইচ হয়, নৌকায় উঠে প্রতিমা ভাসান করা হয়। আর ওপাশে একটা বড় ইটভাটা আছে, তার চিমনিটা দেখা যাচ্ছে। এখানে আছে গ্রহরাজের মন্দির, মানে শনি মন্দির। এখানে শনি মন্দিরে গ্রামের যাদের ইচ্ছে হয় প্রায়জনই শনিবার দিন পুজো দিতে আসে। এখন আমরা আমাদের গোপীনাথ বারোয়ারির সামনে দিয়ে যাচ্ছি। আমাদের এই মন্দির হচ্ছে রাধা মাধবের মন্দির, আর এর পাশেই আছে সার্বজনীন হিন্দু দুর্গা বারোয়ারি। এই যে এই বারোয়ারিতে সমস্ত রকমের বড় পুজোগুলো হয়, যেমন দুর্গা পূজা, কালী পূজা, জগদ্ধাত্রী, না জগদ্ধাত্রীটা এই মন্দিরে হয় না, হরিনাম হয়, স্নানযাত্রা হয় গোপীনাথের। আর এবার আমি চলে আসছি কালীতলা পাড়ার ভেতর দিয়ে। এই যে কালী মায়ের মন্দির আছে এখানে, এখানে প্রতি বছর হরিনাম সংকীর্তন হয় এবং দুর্গাপুজোও হয় এই মন্দিরে। এই মন্দিরগুলো পার হয়ে আবার আমি বাঁকা রাস্তায় উঠে পড়ব। প্রতিমা ভাসানের জন্য যে রাস্তা দিয়ে গেছিলাম তার উল্টো রাস্তা দিয়ে, অর্থাৎ গ্রামের ভেতরের মন্দিরগুলোর সামনে দিয়ে বাড়ি ফিরে আসছি। বাড়ি ফিরে এসে ফ্রেশ হয়ে ড্রেস পরে আমরা কৃষ্ণনগর বার হয়ে গেছিলাম, বিশেষ কাজ ছিল বলে। এই যে কৃষ্ণনগরের এই সরস্বতী প্রতিমা, এটা বুড়িমা বারোয়ারি, কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী বুড়িমা মন্দির এটা। আর এই মন্দির প্রায় 250 বছরের পুরনো। তার পাশেই সরস্বতী পুজোর একটা প্যান্ডেল হয়েছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এর পরের ভিডিও ক্লিপগুলো হচ্ছে রবিবারের ভিডিও। এই দেখ, এই গাছটায় নতুন করে পাতা গজিয়েছে, দেখ
গোড়ায় থেকেও নতুন পাতা বার হয়েছে। এই স্থলপদ্ম গাছটা মানে মিলিবাগে পুরো একদম নষ্ট করে দিয়েছিল। এখন মানে নিম তেল দিয়েছিলাম, দিয়ে মিলিবাগটা নষ্ট হয়েছে, হয়ে এই যে নতুন পাতা বার হয়েছে, মনে হচ্ছে যেন গাছটা হয়ে যাবে। দেখা যাক গাছটা হয় কিনা। এদিকে তো আরো অনেক ফুল, আরে তো চন্দ্রমল্লিকার চন্দ্রমল্লিকার টাইম টাইম শেষ। শেষই হয়ে আসলো। দেখা ফুলগুলো যাক কতদিন আর থাকে। না, ফুলের এই দিকটা শুকিয়ে গেছে, এই দিকটা পরে ফুটেছে, তো এই হুম দিকটাই হুম ভালো হুম, আছে ফুলগুলো। এই দিকগুলো ভালো আছে। যে এই স্থলপদ্মের গোড়াতে দেখুন নতুন পাতা বার হয়েছে, এটাই দেখাচ্ছিলাম। স্থলপদ্মটা পুরো নষ্ট হয়ে গেছিল, স্থলপদ্মটা। আর এদিকে ক্যালেন্ডুলা আছে, দেখ বাবা এই হলুদ ক্যালেন্ডুলার কালারটা দেখ। হ্যাঁ, হলুদ ক্যালেন্ডুলাটা তো আর খুব সুন্দর হয়েছিল। ওটা তো প্রথম ফুটেছিল, তারপরে তো এই কমলাটা ফুটলো এই গেরুয়া প্রথম কালার ফুলটা একটা। কিন্তু অনেক বড় হয়েছিল। না, এই প্রথম ফুলটা ওইগুলো সবই এক সাইজের হয়েছিল। না, প্রথম ফুলটা এই না ফুলের না, চাইতে ওই বড় ওই হয়েছিল। গাছটা বেশি বড় হয়েছিল প্রথম ও ফুলটা। এইটার না, হ্যাঁ, এটাই সবচেয়ে বড়। কমলাটা দেখতেও খুব সুন্দর, হ্যাঁ, কমলাটাও দেখতে ওটা যেটা নষ্ট হয়ে গেছে ফুলটা ওটা সবচেয়ে বড় হয়েছিল। আসলে তবে প্রথম ফুল ছিল তো এই হ্যাঁ, ওই গাছের। জন্য আর এদিকে পিটুনিয়ার আবার পাতা মানে অনেক কুড়ি ইঁদুরে খেয়ে নিল না, ওই জন্য আরো ফুল হতো, আরো অনেক কটা ফুল হতো হতে ওটাতে। পারলো না। তবে তাহলে ওই চল, হলুদ রঙের যে ক্যালেন্ডুলাটা আছে ওটা দেখলে অনেকটা সূর্যমুখীর মতন লাগে। খানিক খুব সুন্দর না? খুব হ্যাঁ, খুব সুন্দর সুন্দর দেখতে। লাগে। আর এইদিকে এইগুলো ভালো ছিল, এই চন্দ্রমল্লিকাটা যেটা হলুদ কালার, ওটার ফুলগুলো অনেক বড় বড় ওটা হয়েছিল। তো নষ্টই আর হয়ে ওই ও গিয়েছে। নষ্ট হয়ে যাচ্ছে আর আস্তে আস্তে। ফুলগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু ওইগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছিল দেখতে। হ্যাঁ, ওইদিকে ওদিকে যে ছাদটা আমাদের, ওইদিকে দেখলে আজকে 7টা গোলাপ ফুটেছে একই গাছে। আমাদের 7টা গোলাপ, খুব সুন্দর লাগছে দেখতে। তাই 7টা দেখিয়ে গোলাপ নিয়ে হয়েছে। আসি। হ্যাঁ, চলো দেখে নিয়ে আসো একবার। ও হো হো, এই যে কি 7টা গোলাপ সুন্দর ফুটেছে, খুব গোলাপ হয়েছে। সুন্দর। এটা হচ্ছে ঝাঁকড়া ঝাঁকড়া গোলাপ হবে এটাতে। এটাতে আরো একটু সেই খোল জল দিতে হবে, একটু গোবর জল দিতে হবে, তবে আরো বেশি সুন্দর ফুল হয়। এই ফুলগুলো অনেকগুলো সুন্দর সুন্দর কুড়ি এসছে, অনেকগুলো কুড়ি আছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা কুড়ি এখনো আছে, ফোটেইনি। এইখানে 5টা ফোটা আছে, এখানে 4টে ফোটা আছে। এখানেও মোটামুটি এইটুকুর মধ্যে 4টে কুড়ি, এগুলোতেও 7-8টা কুড়ি আছে, এগুলো তো কুড়ি আছে অনেক। এই গোলাপ গাছটা অনেক ঝাঁকড়া ঝাঁকড়া গোলাপ হয়, একটু হাইব্রিড টাইপের গোলাপ এগুলো। এটাতে মানে ইয়ে হবে, গোবর জল খোল জল দিলে গোবর পরে, জল গোবর জল দিতে হয়। আর খোল জল। খোল জলে গোবর জল তো না, আসলে গোবর সার দিতে হয়, জল বলা হয়ে গেল আমার ভুল করে। আর এখানে অনেক ইনকা গাদা আছে, তো একটা ইনকা গাদা তো নষ্ট হয়ে গেল জল দেওয়ার ভুলে। আর এখানে একটা ফুল ছিল, সেই ইঁদুরে কেটে নিয়ে চলে গেছে। খুব হুম। সমস্যা, আমাদের এখানে নেট পাততে হবে, নাহলে ইঁদুরে ধরা যাবে না। সময় চলে আসছে ফুল ফোটার, গরম আসছে আস্তে আস্তে। এখন জবা গাছেও ফুল ধরে, নতুন পাতা আসছে। এই গাছটাকে একবার রিপোর্টিং করতে হবে, বুঝলে মা? গাছটা অনেকদিন হয়ে গেছে, ওখানে একটা জবা গাছ আছে, ওটাকে রিপোর্টিং করতে হবে। চলো সকালের খাবারটা আমরা খেয়ে নিই, খাবারটা বেড়ে দিই। আজকে সকালে আমাদের আছে খই মুড়ি দই, তাই তো? মিষ্টি সকালের রস, খাবার মিষ্টির রস, মিষ্টি রস মিষ্টি আছে। মিষ্টি সন্দেশ সবই আছে। আচ্ছা, ওফ, কেমন লাগবে বল খেতে? দেখা যাক, দই দিয়ে মাখো আগে। হুম। দই দিয়ে না কদমাগুলো মাখলে তো আলাদা হবে করে না। রাখলাম, আর যদি বুনু লাগে কদমা খাচ্ছিস নাকি? যদি লাগে তাহলে মুড়ি নেওয়া হবে। সরস্বতী পুজোর পরের দিন হয়েছিল দধিকর্মার অনুষ্ঠান, আর সরস্বতী পুজোর দিন এই পাঁচ ভাজাগুলো মানে খই মুড়ি আর কি, মুড়কি ঠাকুরের কাছে ভোগ দিয়েছিলাম, সেগুলো ছিল। সেগুলো দিয়েই আজকে সকালের টিফিনটা আমরা সেরে নিচ্ছি। এর সঙ্গে রসগোল্লার রসও ছিল, যে প্রসাদের জন্য মিষ্টি আনা হয়েছিল সেই রস ছিল, সেই রস দিয়ে খই দই চিড়ে মুড়ি মাখিয়ে সকালের টিফিন খাওয়া হয়ে গেল। আর এদিকে উনুনটা আমি ভালো করে লেপে নিয়ে ছাদটাও খুব ভালো করে ধুয়ে দিয়েছি। ছাদের এই কোণটা বেশ ময়লা ছিল, পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে রেখে গেলাম। দুপুরে রান্নাটা আজকে এখানে করার ইচ্ছে আছে। যাই হোক, এখন চলে যাব নিচে। আর উনুনের ভেতরে যে ছাইটা ছিল সেটা এই বালতিতে তুলে রাখলাম, মানে রঙের বালতিতে। এখন নিচে চলে এসেছি। নিচে চলে এসে আগের দিনের যে আলপনা ছিল ঠাকুর ঘর রে, সেই আলপনাগুলো মুছে নেব। মোটামুটি মোদ্দা কথা হচ্ছে ঘরটা খুব ভালো করে মুছে নেব। আলপনা দেওয়া ঘর কিন্তু 2-3 বার মুছতে হয়, না হলে আলপনার যে একটা সাদা স্পট সেটা রয়ে যায়। নাতা ধুয়ে ধুয়ে 2 থেকে 3 বার এই ঘরটা আমি মুছে নিয়েছি। প্রথমে আলপনাগুলো মুছে নিয়ে নাতাটা ধুয়ে নিয়ে এসে আবারও ফ্রেশ পরিষ্কার নাতা দিয়ে পুরো ঘরটা মুছে নিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে যে দুধটা এক্সট্রা হয়ে গেছিলো, প্রতিদিন যে দুধটা নেওয়া হয়, সেই দুধটা যেহেতু এই কদিন পুজো আসার কারণে খাওয়া হচ্ছে না, সেই দুধটা আমি ক্ষীর করার জন্য মানে চাচি করার জন্য রাখলাম। আর পাশে গ্যাসে ভাত বসিয়ে দিয়ে এখন চিকেনটা ধুয়ে নেব। চিকেনটা ধুয়ে নিয়ে স্নান সেরে পুজো করে যাব রান্না করতে। আজকে ছেলে মেয়ে যেহেতু আছে আর প্রতিমাও বিসর্জন দিয়ে দিয়েছি, রবিবার যেহেতু, তাই চিকেন রান্না হবে আর আপনাদের দাদা ভাইয়ের জন্য মাছ রান্না হবে।
চিকেনটা ধুতে ধুতেই দেখুন আমার দুধের চাচিটা প্রায় অনেকটাই হয়ে গেছে, ভাতও ফুটে গেছে। চিকেনটা ম্যারিনেট করে নিলাম। এই চিকেন রান্না করব কাঠের উনুনে, তার একটা শর্ট ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করব ভিডিও করে। যাই হোক, স্নান সেরে পুজোটাও সেরে নিয়েছি দেখলেন তো। এবার চলে যাব ছাদের উপরে কাঠের জালে চিকেন রান্না করতে। আর আমার মেয়ে সরস্বতী পুজো উপলক্ষে যে ফুলগুলো বেঁচে গেছিলো সেটা দিয়ে একটা মালা গাচ্ছে আমার গুরুদেবের ফটোতে দেবে বলে, মানে আমাদের গুরুদেবের ফটোতে দেবে বলে। যাই হোক, সে কাজ তো সে করতে থাকলো, আর আমি চলে এসেছি শর্ট ভিডিও বানাবো বলে শাড়ি পরে রান্না করতে। কি মা, মাংস কষানো হয়ে যাচ্ছে? হ্যাঁ, সবে কষাতে দিলাম, দেখি কতক্ষণে হয়, একটু সময় লাগবে। আচ্ছা আচ্ছা। তাহলে মা, কষা মাংস হতে আর কতক্ষণ সময় লাগবে? 10 মিনিট। 10 মিনিট টাইম লাগবে? হ্যাঁ, 10 মিনিটে কষানো হয়ে যাবে। কষানো প্রায় আচ্ছা, হাফ হয়ে গেছে। ঠিক আছে, দেখা যাক কতক্ষণে আবার কষা মাংস খাওয়া হয়। মাংস তোলো মা, মাংস খাবো। তুলতে হবে, তুলবো তো। কষা মাংস না খেলে মন ভরে না। ও, পিজিতে কি করে থাকিস তাহলে? পিজিতে থাকতে কষ্ট হয়, দেয় নাকি কষা মাংস? ওখানে 2 পিস মাংস, 3 পিস খুব জোর, তার বাইরে দেবে না। কি সুন্দর গন্ধ ছেড়েছে, আহা হা হা হা। মায়ের হাতে মাংস মানে সত্যি মিস তো করি। দারুণ লাগে খেতে মায়ের হাতে মাংস, এত সুন্দর গন্ধ বাবা। আর তর্স হয়ে যায় না। হ্যাঁ, 10 হয়েছে না? না, এই তো হয়ে যাবে, আধ ঘন্টা লাগবে। চিকেন হতে তো বেশি সময় লাগে না। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর পাকা টমেটো দিয়ে কাঠের জালে চিকেনটা ভালো করে কষে নিয়ে ছেলে মেয়েকে চিকেন কষা টেস্ট করতে দিলাম। এই যে দারুণ লাগবে। কষা মাংস একদম রেডি। গরম আছে কিন্তু, হ্যাঁ, বুঝতে সাবধানে পেরেছি। খাবে। একটু ঠান্ডা হোক তারপরেই খাবো। হুম, অপূর্ব সুন্দর হয়েছে মা, অপূর্ব। দারুণ হয়েছে না? দারুণ দারুণ। এখন পুরোটা খেয়ে দেখি। কাঠের জালে চিকেন রান্না করার স্বাদ কিন্তু গ্যাসের রান্নার চাইতে বেশি ভালো হয়। চিকেনটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এখন আলুগুলো দিয়ে গরম জল ঢেলে দেব। তারপর আধ ঘন্টা মতো রান্না করে নিলেই চিকেনের পাতলা ঝোল রেডি হয়ে যাবে। কি হলো, কষা মাংস থালায় নিয়েছো কেন? খুব গরম, কিন্তু খুব গরম? খেতে দারুণ লাগছে। খেতে দারুণ লাগছে। হুম, একটা থালায়, আটকে থাকা যাচ্ছে না। একটা থালায় দুজনে মিলে খাচ্ছ? হুম, তার মানে কি সেই ছোটবেলাকার কথা মনে পড়ছে তো? হুম। ভালো লাগে দুজনে একসঙ্গে খেতে। কোথাও বেরোবে নাকি অস্মিতা? না, এই পিকনিক হবে তো, তাই একটু সেজে গুজে নিলাম। পিকনিক হবে? 4 জনের পিকনিক, তাই তো? বাবা মায়ের সঙ্গে ছেলে মেয়েরা মিলে পিকনিক হচ্ছে। আচ্ছা আচ্ছা, খুব ভালো। রান্নাবান্না কমপ্লিট করে খাবার খেতে খেতে আজকের ব্লগটি আমি শেষ করলাম। কেমন হলো আজকের ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে মাই কোজি লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ জানালাম। ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ।